হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি এক্সেস। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিমসের উপর যে কোশ্চেনগুলো 1999 থেকে 2020 সাল পর্যন্ত এই বিগত 22 বছরে এসেছিল সেগুলো সম্পর্কে আমরা ভূগোলের যে আলোচনাগুলো করছি তার আজকে আমরা প্রাকৃতিক ভূগোল যে রয়েছে এই প্রাকৃতিক ভূগোলের উপর আমরা আজকে আলোচনা করব। তো এর আগে আমরা অনেক কয়েকটি সেট এখান থেকে আলোচনা করেছি সব অধ্যায় ভিত্তিকভাবে। তাহলে দেখো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো প্রথম কোশ্চেন কী রয়েছে দেখে নিই। প্রথম কোশ্চেন দেখো, এখানে রয়েছে একটি দ্রাঘিমা রেখা থেকে অপর দ্রাঘিমা রেখার সময়ের পার্থক্য হয়, অর্থাৎ একটি দ্রাঘিমা রেখা থেকে অপর দ্রাঘিমা রেখার সময়ের পার্থক্য কত হয়। এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হবে 4 মিনিট, কারণ দ্রাঘিমা রেখার উপর নির্ভর করেই কিন্তু সময়ের পার্থক্যটা নিরূপণ করা হয়ে থাকে। আর দেখো দ্রাঘিমা রেখা কী হয়? এই দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে আমাদের উত্তর দক্ষিণে বিস্তৃত হয়ে থাকে দ্রাঘিমা রেখা। আর দ্রাঘিমা রেখার মান সবসময় একদম 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে দ্রাঘিমা রেখার মান। আর যে অক্ষরেখাগুলো যে রয়েছে সেই অক্ষরেখা, যেমন একটা রয়েছে এখানে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার যে মধ্যস্থান দিয়ে এই যে নিরক্ষরেখাগুলো রয়েছে তার সমান্তরালে কতগুলো অক্ষরেখা থাকে। আর এই অক্ষরেখাগুলোর দূরত্ব একটার থেকে আর একটার দূরত্বটা কিন্তু সব জায়গায় সমান থাকে। এই অক্ষরেখাগুলো যে রয়েছে এগুলো প্রত্যেকটাই 360 ডিগ্রি করে হয়ে থাকে এই অক্ষরেখাগুলো। আর দ্রাঘিমা রেখা এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হয়ে যাচ্ছে নিচের দিকে গিয়ে, অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে গিয়ে কিন্তু দ্রাঘিমা রেখাগুলো শেষ হয়ে যাচ্ছে। তো এই দ্রাঘিমা রেখার মান হচ্ছে 180 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে। আর দেখো এই দ্রাঘিমা রেখার মান অর্থাৎ সব জায়গায় কিন্তু এদের দূরত্বটা সমান হয় না, কারণ এইখানে দেখো ডিফারেন্সটা যেটা রয়েছে এই শেষ বিন্দুতে গিয়ে এক জায়গায় মিলিত হয়েছে, অর্থাৎ এখানে ডিফারেন্স আস্তে আস্তে কমতে কমতে গিয়ে এক জায়গায় মিলেছে। তা অর্থাৎ দ্রাঘিমা রেখাগুলো কিন্তু একটার সঙ্গে আর একটার ডিফারেন্সটা সব জায়গায় সমান থাকে না, কিন্তু অক্ষরেখাগুলো কিন্তু সেই ডিফারেন্সটা কিন্তু সমান হয়ে থাকে। আর একটা জিনিস এখান থেকে মনে রাখবো যে মূল যে রেখাটা রয়েছে সেটাকে নিরক্ষরেখা বলা হচ্ছে, যেটা পূর্ব পশ্চিমে বিস্তৃত যে অক্ষরেখাটিকে সেটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। আর যেটা উত্তর দক্ষিণে অবস্থিত সেটাকে তো বলা হয় দ্রাঘিমা রেখা। এই যে অক্ষরেখা, মূল অক্ষরেখাটা নিরক্ষরেখা, তার উত্তর দিকে যে 23.5 ডিগ্রি রেখাটিকে বলা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে রেখাটিকে বলা হচ্ছে মকরক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতের উপর দিয়ে গেছে, আমাদের ভারতকে মোট দুটি ভাগে ভাগ করেছে এই কর্কটক্রান্তি রেখা। তো এই কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে দেখো, গুজরাট, রাজস্থান, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তারপরে ত্রিপুরা, তারপরে রয়েছে দেখো মিজোরাম। এই কয়েকটা রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। আর এই যে আমার একটি দ্রাঘিমা রেখা থেকে অপর দ্রাঘিমা রেখা সময়ের পার্থক্য 4 মিনিট, আর আমরা কিন্তু এখান থেকে দেখবো আমাদের কিন্তু সময়ের পার্থক্য এই দ্রাঘিমা রেখার পার্থক্যের জন্য আমাদের সময়ের পার্থক্য মোট প্রায় 2 ঘন্টা হয়ে থাকে, অর্থাৎ পূর্ববিন্দু থেকে পশ্চিম বিন্দু পর্যন্ত কিন্তু মোট 2 ঘন্টা পার্থক্য হয়ে থাকে সময়ের। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের প্রমাণ সময় ধরা হয় কোনটিকে? ভারতের প্রমাণ সময় ধরা হয় 82.5 ডিগ্রি, পূর্ব দ্রাঘিমাকেই বলা হয় ভারতের প্রমাণ সময় কিন্তু ধরা হয়ে থাকে। এই যে দ্রাঘিমা রেখাটি, এই যে ভারতের প্রমাণ সময় ধরা হয় 82 ডিগ্রি, তোমার 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাকে, এই দ্রাঘিমা রেখাটি কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে দেখো, উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই কয়েকটা অর্থাৎ মোট 5টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই মোট 5টি রাজ্যের উপর দিয়ে কিন্তু 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট যে রেখাটি রয়েছে সেটা কিন্তু গেছে। আর এখান থেকে মনে রাখবো আমাদের কি সময়ের পার্থক্য হয়ে থাকে দ্রাঘিমা রেখা অনুযায়ী, তো আমাদের সময়ের পার্থক্য হয়ে থাকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমাদের সময় পার্থক্য কত? প্রায় 2 ঘন্টা। তো এই যে 2 ঘন্টা সময়ের পার্থক্য, তো আমরা যদি আনুষ্ঠানিকভাবে কোনো একটা আয়োজন করে থাকি অনুষ্ঠানের ভারতের মধ্যে, তাহলে কি স্থান অনুপাতে আলাদা আলাদা সময় দিতে হবে, কিন্তু সেটা দিলে তো একটা দেশ চালানো খুব মুশকিল হয়ে পড়বে। তার জন্য কি একটা প্রমাণ সময় ধরা হয়, ভারতের প্রমাণ সময় ধরা হয় কোনটাকে ধরে? একদম এলাহাবাদে যে আমাদের 82 ডিগ্রি 30 মিনিট এলাহাবাদ শহরটার উপর দিয়ে গেছে, সেই এলাহাবাদের সময়কে ধরেই কিন্তু আমাদের টোটাল ভারতবর্ষের সময় নির্ণয় করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, নিমজ্জিত নদী উপত্যকা বলা হয়। নিমজ্জিত নদী উপত্যকা কাকে বলা হয়? অ্যাকচুয়ালি নিমজ্জিত নদী উপত্যকা কিন্তু বলা হয় রিয়া, এই রিয়াকেই বলা হয় নিমজ্জিত নদী উপত্যকা। আর দেখো এই রিয়া হচ্ছে একটা স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে নদী, নিমজ্জিত নদী উপত্যকা। আর ফিওর্ড কোনটি? ফিওর্ড হচ্ছে নরওয়েজীয় শব্দ, অর্থাৎ নরওয়ের একটা শব্দ হচ্ছে এই ফিওর্ড, এটাকে ফিওর্ড বলা হয়। এই ফিওর্ড হচ্ছে নরওয়ের একটি শব্দ যার অর্থ কি দীর্ঘ এবং সংকীর্ণ খাড়ি। আর উচ্চ পার্বত্য অঞ্চল এবং নদী উপত্যকার নিমজ্জনের ফলে এই রিয়া উপকূলের সৃষ্টি হয়ে থাকে। এই রিয়া উপকূল কিন্তু কি ফানেলের মতো বা ভি আকৃতির হয়ে থাকে।
এটা এখান থেকে মনে রাখবে। আর দেখো এখান থেকে দেখবো রিয়া যে রয়েছে, এই যে ভূ আলোড়নের প্রভাবে সমুদ্র উপকূলের উপস্থিত উচ্চ ভূমি এবং নদী উপত্যকা সমুদ্র জলে নিমজ্জিত হয়ে যে ফানেল আকৃতির উপত্যকা সৃষ্টি করে তাকেই বলা হচ্ছে রিয়া। আর অপরদিকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে বরফযুক্ত হিমবাহ উপত্যকা সমুদ্রের জলে নিমজ্জিত হয় সেটিকে ইংরেজি ইউ আকৃতির হয়ে থাকে, সেটাকে বলা হয় কিন্তু ফিওর্ড। সেটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কিন্তু দেখা যেয়ে থাকে। আর ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে রিয়ার ব্যুৎপত্তিগত অর্থ যেটা হচ্ছে স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে নদী উপত্যকা, নিমজ্জিত নদী উপত্যকা। আর ফিওর্ডের যেটা হচ্ছে নরওয়ে শব্দ, যেটার অর্থ হলো সমুদ্রের দীর্ঘ বা সংকীর্ণ খাড়ি। এটা হচ্ছে এখানকার ব্যুৎপত্তিগত অর্থ। তারপরে হচ্ছে সৃষ্টির কারণ, কী কী কারণে সৃষ্টি হতে পারে। এটা অনেক সময় ভূ আলোড়নের প্রভাবে সমুদ্রের উপকূলে অবস্থিত উচ্চ পার্বত্য ভূমি বা নদী উপত্যকাগুলো যে রয়েছে সেগুলো অনেক সময় বসে যায়, অর্থাৎ জলের নিচে চলে যায়, তার ফলেই কিন্তু এগুলো সৃষ্টি হয়ে থাকে। আর এদের আকৃতি, রিয়া যে রয়েছে, রিয়া উপকূলের আকৃতি কিন্তু অনেকটা কার মতো, ফানেলের মতো হয়। আর অপরদিকে ফিওর্ডের আকৃতি কিন্তু ইউ আকৃতি, ইংরেজি ইউ আকৃতির হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, রিক্টার স্কেল ব্যবহৃত হয় ড্যাশ মাপতে। আমরা সবাই জানি রিক্টার স্কেল ব্যবহৃত হয় কি, ভূমিকম্পের তীব্রতা মাপতে। এটা হবে অপশন ডি রাইট অ্যান্সার। এখানে দেখো রিক্টার স্কেল 1935 সালে রিক্টার স্কেলটি তৈরি হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য। 1970 সালে রিক্টার স্কেলের বদলে কিন্তু মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলের ব্যবহার শুরু হয়েছিল। দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে, ড্যাশ গ্রহের পরিক্রমণের সময় ঠিক 12 বৎসর, অর্থাৎ 12 বৎসর কোন গ্রহের পরিক্রমণের সময়। এটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বৃহস্পতি গ্রহের পরিক্রমণের সময় হচ্ছে 12 বৎসর। আর এখান থেকে দেখে নেব আমাদের এই যে 12 বৎসর হচ্ছে পরিক্রমণের সময়কাল, কিন্তু এই বৃহস্পতির কিন্তু আবর্তনকাল হচ্ছে 9 ঘন্টা 50 মিনিট। আর এই বৃহস্পতি গ্রহ আমরা জানি কি আয়তনে বড়, আর এটি আয়তনে বড় বলেই কিন্তু একে বলা হয় গুরু গ্রহ। আর এই বৃহস্পতির কিন্তু উপগ্রহ সংখ্যা হচ্ছে 69টি। এরপরে মনে রাখবো আমরা মঙ্গল গ্রহ যে রয়েছে অপশন এতে, এই মঙ্গল গ্রহ সম্পর্কে। মঙ্গল গ্রহের পরিক্রমণ কাল হচ্ছে 687 দিন, অর্থাৎ একবার পরিক্রমণ করতে 687 দিন লাগে। আর আবর্তন কাল হচ্ছে 24 ঘন্টা 37 মিনিট। আর এই যে মঙ্গল গ্রহ রয়েছে তাতে কিন্তু বায়ুতে নাইট্রোজেনের ভাগ সবচেয়ে বেশি রয়েছে, আর এই মঙ্গল গ্রহে কিন্তু লোহার ভাগও কিন্তু বেশি রয়েছে। এরপরে জানবো আমরা শনি গ্রহ সম্পর্কে। এই শনি গ্রহের পরিক্রমণ কাল, অর্থাৎ পরিক্রমণ করতে সময় লাগে 29 বছর 7 মাস। আর এর আবর্তন করতে সময় লাগে 10 ঘন্টা 14 মিনিট। আর শনি গ্রহ যে রয়েছে, এই শনি গ্রহের কিন্তু চারপাশে 7টি বলয় রয়েছে বা বলয় দেখা যায়, যার মোট উপগ্রহের সংখ্যা হচ্ছে এই শনির 62টি। তারপরে রয়েছে দেখো অপশন ডিতে ইউরেনাস। এই ইউরেনাস কিন্তু 840 বছর অর্থাৎ সময় লাগে, অর্থাৎ একটি পরিক্রমণ করতে কিন্তু 840 বছর সময় লাগে। আর আবর্তন করতে সময় লাগে 17 ঘন্টা 14 মিনিট। আর এখান থেকে মনে রাখবো এই যে ইউরেনাস রয়েছে এখানে কিন্তু মিথেন গ্যাসে পূর্ণ রয়েছে এই ইউরেনাস গ্রহটি। পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন দেখো, জারণ ঘটিত ক্ষয় হলো, অর্থাৎ জারণ ঘটিত ক্ষয় কোনটি। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে রাসায়নিক ক্ষয়, আর এটি হচ্ছে জারণ ঘটিত ক্ষয়। পরবর্তীতে দেখো, সমান মোট পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলোর মধ্যে দিয়ে কল্পিত রেখাকে কি বলা হয়। যে সমান ব্যয়যুক্ত স্থান রয়েছে, একটা শিল্প গঠন করার সময় কি করা হয়, শিল্পটা কোথায় গঠন করলে আমাদের কাঁচামালটা পাওয়ার সুবিধা রয়েছে এবং আমাদের আমাদের উৎপাদিত দ্রব্যগুলোকে বাজারজাত করার সুবিধা রয়েছে এবং পরিবহন খরচ কম লাগবে, সেই স্থানটাই আমরা বেছে নিই। এবার দেখা গেলো একটা শিল্প কোথাও গড়ে উঠেছে, সেখান থেকে কোন স্থানের কাঁচামাল নিয়ে আসলে এবং বাজারজাত করলে আমাদের পরিবহন ব্যয়টা কত লাগবে সেটা আমরা একটা হিসাব করে নিতে পারি। এবার হিসাব করে দেখা গেলো যে স্থান থেকে কাঁচামাল নিলে আমাদের উৎপাদন ব্যয় একই হচ্ছে, মনে করো এক জায়গা থেকে কাঁচামাল নিয়ে আসতে আমাদের উৎপাদন ব্যয় হচ্ছে আমাদের 5,000 টাকা। এইরকম 5,000 টাকা উৎপাদন ব্যয়যুক্ত স্থানগুলোকে যখন আমরা কাল্পনিক একটা রেখা দিয়ে যুক্ত করব, সেই রেখাটিকেই বলা হবে কি আইসোডাপেন। অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। আর এখান থেকে আমরা আরও কিছু রেখা আমরা মনে রাখবো, যেমন আইসোবার। দেখো আইসোবার হচ্ছে কি সমান চাপযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে আমরা যুক্ত করি তাকে বলা হয় কিন্তু আইসোবার। আর আইসোবাদ কি সমুদ্রের সমগভীরতা পূর্ণ স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকেই বলা হয় আইসোবাদ। তারপরে রয়েছে দেখো আইসোব্রান্ড কি, এটা হচ্ছে একই সময়ে যে ঝড়ঝঞ্ঝা, সেই ঝড়ঝঞ্ঝাগুলোর যে রেখা টানা হয় সেটাই হচ্ছে আইসোব্রান্ড। এরপরে দেখো রয়েছে আইসোহ্যালাইন। এই আইসোহ্যালাইন হচ্ছে সমলবণতাযুক্ত যে অঞ্চলগুলো রয়েছে
যেখানে লবণতার পরিমাণ সমান রয়েছে যে যে স্থানে, সেই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় সেটাই হচ্ছে আইসোহ্যালাইন। তারপরে রয়েছে আইসোহেলস, সম সূর্য কিরণ যুক্ত, অর্থাৎ যে যে স্থানগুলো থেকে সূর্য সমান কিরণ দেয়, তির্যকভাবে সমান কিরণ দিচ্ছে, সেই স্থানগুলোকেই আমরা বলবো আইসোহেলস। তারপরে রয়েছে আইসোহাইট। আইসোহাইট হচ্ছে সমবর্ষণ রেখা, অর্থাৎ যে রেখায় সমান বর্ষণযুক্ত স্থানগুলো অর্থাৎ সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকেই বলা হচ্ছে আইসোহাইট। এরপরে রয়েছে আইসোহাইস, যেটা সমুদ্রের উপরে সম উচ্চতাযুক্ত স্থানগুলোকে আমরা সমান একটা রেখা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করি, তাকে বলা হচ্ছে আইসোহাইস। এরপরে রয়েছে আইসোনিফ, তোমার সম তুষারপাতযুক্ত স্থানগুলোকে, তুষারপাত হচ্ছে সেই তুষারপাত যে যে স্থানগুলোতে সমানভাবে তুষারপাত হচ্ছে সেই স্থানগুলোকে একটি কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয়, সেটাই হচ্ছে আইসোনিফ। এরপরে রয়েছে আইসোথার্ম, যেটা সম উষ্ণতাযুক্ত স্থানগুলোকে আমাদের একসঙ্গে যুক্ত করে সেটাই হচ্ছে আইসোথার্ম। তারপরে রয়েছে আইসোনেফ, যে সম মেঘাচ্ছন্নযুক্ত স্থানগুলো যে রয়েছে, যে যে স্থান বেশি মেঘাচ্ছন্ন হচ্ছে সেই স্থানগুলোকে যখন একটা কাল্পনিক রেখা দিয়ে আমরা যুক্ত করব সেটাই হচ্ছে আমাদের আইসোনেফ। পরবর্তী রয়েছে আইসোডাপেন, যেটা একটু আগে বললাম সম পরিবহন ব্যয়যুক্ত রেখা, যেখানে সমান পরিবহন ব্যয় আমাদের হচ্ছে সেই স্থানগুলোকেই আমরা আইসোডাপেন বলে থাকি, সেই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করি সেটাকে আমরা আইসোডাপেন বলে থাকি। তারপরে হচ্ছে আইসোক্লাইন, সম ঢালযুক্ত স্থান, অর্থাৎ যে যে স্থানগুলোতে সমান ঢাল রয়েছে সেই স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করব সেটাই হচ্ছে আইসোক্লাইন। পরবর্তী কোশ্চেন দেখো, ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি ড্যাশ অঞ্চলে বৈশিষ্ট্য। ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি কিন্তু হচ্ছে চম্বল উপত্যকা অঞ্চলের বৈশিষ্ট্য। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে চম্বল উপত্যকা, দেখো ক্যাটল্যান্ড টোপোগ্রাফি জল ও বায়ুর ক্রিয়ার দ্বারা তৈরি হয় এই চম্বল উপত্যকা, অর্থাৎ ক্যাটল্যান্ড যে টোপোগ্রাফি রয়েছে সেই টোপোগ্রাফি জল ও বায়ুর ক্রিয়ার দ্বারা তৈরি হয় কিন্তু এই চম্বল উপত্যকা। তাহলে কি ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি ড্যাশ অঞ্চলের বৈশিষ্ট্য, তাহলে চম্বল উপত্যকার কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি। পরবর্তীতে দেখো, নৌযাত্রায় নাবিকরা প্রধানত ব্যবহার করে ড্যাশ অভিক্ষেপ। এখানে রাইট অ্যান্সার কি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গলস। এই গলস ব্যবহার করে থেকে হচ্ছে নৌযাত্রার নাবিকেরা। পরবর্তী কোশ্চেনে দেখো, উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত সাধারণত গোধূলি ও উষা আলো থাকে। তাহলে এখানে কোনটা হবে রাইট অ্যান্সার? এখানে হবে উচ্চ অক্ষাংশে কিন্তু এই উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় গোধূলি ও উষার আলো থাকে। পরবর্তীতে দেখো, স্থানীয় সময় নাই, অর্থাৎ স্থানীয় সময় কোথায় নেই। এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে পৃথিবীর যে চৌম্বক মেরুবিন্দু রয়েছে সেই চৌম্বক মেরুবিন্দুতে কিন্তু আমাদের স্থানীয় সময় কোনো নেই। এখানে রাইট অ্যান্সার হচ্ছে পৃথিবীর চৌম্বক মেরুবিন্দু। পরবর্তীতে দেখো, ভারতের অর্থাৎ ভারত উপমহাদেশের ধ্বংস বলয় অবস্থিত কোথায়? ভারত উপমহাদেশে কিন্তু ধ্বংস বলয় রয়েছে জম্মু কাশ্মীরে। এখানে রয়েছে ভারত উপমহাদেশের মধ্যে ধ্বংস বলয়টি। পরবর্তীতে দেখো রয়েছে বালিয়ারি যুক্ত বালির মরুভূমির নাম কি? অর্থাৎ যে মরুভূমিতে বালিয়ারি পূর্ণ রয়েছে পুরোপুরি, সেই বালিয়ারি যুক্ত যে মরুভূমি অঞ্চল সেটাকে কি বলা হয়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আর্ক। আর এখান থেকে মনে রাখবো 20 ডিগ্রি উত্তর থেকে 80 ডিগ্রি উত্তর এবং 20 ডিগ্রি দক্ষিণ থেকে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে মূলত কিন্তু কি হয়? এই আর্কের সমাবেশ ঘটেছে, অর্থাৎ 20 ডিগ্রি উত্তর থেকে এবং 20 ডিগ্রি দক্ষিণ থেকে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে কিন্তু মূলত এই আর্ক দেখা যায়। পরবর্তী কোশ্চেন জেনে নেব। দেখো, বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত সর্বোত্তম উপায়, অর্থাৎ বায়ুর দ্বারা যে ক্ষয় হয় সেই বায়ুর দ্বারা ক্ষয় নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় কোনটি? এখানে রাইট অ্যান্সার হচ্ছে বনসৃজন। কারণ হচ্ছে বনসৃজনের ফলে কি হয় আমরা জানি, বনসৃজনের ফলে তার শেকড়গুলো সবসময় কি করে? মাটিটাকে আঁকড়ে ধরে থাকে। তার ফলে কিন্তু আমাদের যে বৃষ্টি হয়, বৃষ্টির জলগুলো কিন্তু এই আমাদের মাটিটাকে ধুয়ে নিয়ে যেতে পারে না, অর্থাৎ মৃত্তিকা ক্ষয়টা হয় না। এর ফলে আরও দেখো, এই যে আমাদের গাছটা রয়েছে, গাছের উপরে পাতাগুলো থাকে, সেই ডালপালা থাকে, সেই ডালপালার জন্য কিন্তু বৃষ্টির ফোঁটাটা কিন্তু দ্রুত গতিতে এসে মাটিতে পড়তে পারে না এবং মাটিটাকে আলগা করতে পারে না। তার ফলে কিন্তু আমাদের সেই স্থানটাতে কিন্তু আমাদের কি হয়? মৃত্তিকা ক্ষয়টা খুব কম হয়ে থাকে। আর যে স্থানগুলোতে ডাইরেক্ট এসে আমাদের মাটিতে পড়ছে জলটা, সেখানে কিন্তু মাটিতে জলটা পড়ার সঙ্গে সঙ্গে সেই স্থানগুলোর যে মাটিটা রয়েছে আলগা করে দেয় এবং তারপরে সেই জলের স্রোতে সেগুলো ধুয়ে গিয়ে কোথাও সমুদ্রে বা কোথাও নদীতে বা কোথাও জলাশয়ে গিয়ে পড়ে। আর তার ফলেই কিন্তু আমাদের মৃত্তিকা ক্ষয় হয়ে থাকে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে গেল কি? বনসৃজন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।